প্রিয় দর্শক, শুভ সময়। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশন। আজকে আমরা কথা বলবো শিশুরা হঠাৎ করে খাদ্যনালীতে ফরেন বডি ঢুকে গেলে অথবা পিন, আলপিন, ব্যাটারি, বড়ইয়ের বিচি খেলে আমাদের কি করতে হয়, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন ডক্টর কামাল হোসেন। তিনি ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টোলজিস্ট। তিনি কনসালটেন্টের দায়িত্ব পালন করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিআরবি হসপিটাল। ডক্টর কামাল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। স্বাগতম আপনাকে এবং চ্যানেলের সকল দর্শককে। ডক্টর কামাল, আমরা আসলে শিশুদের ক্ষেত্রে যদি চিন্তা করি, ওরা তো আসলে বোঝে না, সামনে যেটা পায় সেটাই কিন্তু মুখে দেওয়ার একটা প্রবণতা। আমরা দেখি যে কাগজ ছিঁড়ে খাচ্ছে, টিস্যু ছিঁড়ে খাচ্ছে, যেটা পাচ্ছে খাচ্ছে। আসলে এটার পিছনে কারণটা কি? অ্যাকচুয়ালি এক একটা বাচ্চার এক এক ধরনের কারণ। যেমন যে বাচ্চারা হাতে কিছু ধরতে পারে না, যেমন ধরেন 1-2 মাসের একটা বাচ্চা, কোনো পাশে কোনো ছোটো ভাই বোন থাকলে দেখা গেলো ছোটো কোনো কিছু মুখে দিয়ে দিল, সে হয়তো টেরে পেল না, গিলে ফেললো, সেটা কিন্তু ছোটো বাচ্চা হাত দিয়ে ধরতেও পারে না। আবার যেমন ধরেন একটু বড় যারা 5-6 বছরের, আমরা খেলনা দিই না, যেগুলা রিমোটে চলে, ব্যাটারি থাকে, ওরা করে কি ওই ব্যাটারিগুলো খুলে মুখে দেয়, গিলে ফেলে। তো এক সময় এটা আবার বার্ন হয়ে বিভিন্ন ধরনের ইনজুরি হয়। বা কয়েন মুখে রেখে ওরা খেলাধুলা করে, তো সেই ক্ষেত্রেও দেখা গেলো অনেক সময় গিলে ফেলে। ইভেন যদি বড় বাচ্চা হয়, ধরেন 14-15 বছরের কোনো বাচ্চা, যারা হিজাব পিন পরে, যেগুলো হিজাব পরে যারা, তো তারা অনেক সময় মুখে নিয়ে হিজাব পরে, হঠাৎ করে তাদের কাশি আসে বা হাসি আসে, তখন এটা মুখে ঢুকে যায়। অনেক সময় শ্বাসনালীতেও ঢুকে যায়, অনেক সময় পেটেও ঢুকে যায়। তো এরকম বয়স ভেদে বা বিভিন্ন কারণে। তবে শিশুদের তো একটা অতি উৎসাহী বা তাদের একটা অ্যাক্টিভিটি থাকেই, সে কারণে তারা আসলে ভুলক্রমে তারা তো জানে না, বুঝে না কি খাচ্ছে। তো এরকম ক্ষেত্রে আমরা আসলে একটু মানে চিন্তায় পড়ে যাই বা আমাদের কি করতে হবে আমরা বুঝতেও কিন্তু অনেক সময় সমস্যা হয়। তো এই ক্ষেত্রগুলোতে কি করা উচিত? আগে আমাকে দেখতে হবে যে আসলে কোন ধরনের জিনিসটা সে গিলে ফেললো। যদি মনে করেন হার্ড কিছু হয়, যেমন কয়েন বা ব্যাটারি বা এই আলপিন বা এই ম্যাগনেট যেটাকে বলে, এগুলো গিলে ফেললে আমাদের আগে আইডেন্টিফাই করতে হয় যেটা কোন সাইটে আছে। প্রথমে একটা এক্সরে করতে হয়, প্রথমে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে এবং খাবারটা বন্ধ রাখতে হবে প্রথম কথা। এবং গিয়েই প্রথমে একটা এক্সরে করে আইডেন্টিফাই করতে হয় এটা কোন জায়গায় আছে, এটা কি শ্বাসনালীতে ঢুকলো, নাকি খাদ্যনালীর বুকের ভিতরে আছে, না পেটের ভিতরে গেছে। সেই অনুযায়ী আমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। যেমন ধরেন ব্যাটারির ক্ষেত্রে আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, কারণ ব্যাটারি যদি আমার 4 থেকে 6 ঘন্টার ভিতরে আমরা বের না করি, তাহলে বার্ন হয়ে যায়। বার্ন হয়ে গেলে অনেক সময় এখান থেকে আলসার এবং ট্র্যাকিওসিস, ফিস্টুলা পর্যন্ত হয়ে যায়। সবচেয়ে বেশি হয় হলো যে বুকের খাদ্যনালীতে যদি আটকায় এই ব্যাটারিগুলো। আবার কয়েন যদি বুকের ভিতরে আটকায়, তো অনেক সময় খাবার খেলে অ্যাসপিরেশন হয়, লাংসে চলে যায়। এই জন্য বুকের খাদ্যনালীতে যে ধরনের ফরেন বডি আটকাক, এটা আপনাকে দ্রুত বের করতে হবে। কিন্তু যে পেটে চলে যায়, পেটে ধরেন স্টোমাক বা তার নিচে চলে গেল, সেক্ষেত্রে ব্যাটারি বা শার্প যদি, যেমন ধরেন নিডেল বা হিজাব পিন বা সেফটি পিন, এগুলো যদি খায়, সেক্ষেত্রেও এটা বের করা লাগে। কারণ হলো গিয়ে যদি তার নিচের দিকে নেমে যায়, স্মল ইন্টেস্টাইনে গিয়ে আটকে যায়, তখন কিন্তু এটা বের করা তো সহজ না। আমরা পাকস্থলী বা ডিওডেনাম থেকে বের করতে পারি। আর যদি একদম নিচে নেমে কোলনে বা টার্মিনাল এরিয়ামে আটকায়, তখন হয়তো কোলোনোস্কোপি করে বের করা যায়। কিন্তু যে মাঝখানের যে অংশটা আছে, যে ক্ষুদ্রান্ত, সেখানে যদি আটকায়, তাহলে কিন্তু এটা নর্মালি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করে বের করা যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন করে যেতে হবে। এটা তো আরো জটিল হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি বলছেন যে আসলে আমরা যখন শিশুরা কিছু খেয়ে ফেলে, আমাদের পথ কিন্তু দুটো, একটা শ্বাসের পথ আছে, একটা খাদ্যনালীর পথ আছে। এখন কোন পথে গেল? যদি শ্বাসনালীর পথে যায় তাহলে তো এক ধরনের সিমটমগুলো হয়, আর যদি খাদ্যনালীর পথে যায় তাহলে এক ধরনের সিমটম হয়। তো আসলে আমরা বুঝবো কি করে কোন পথে গেছে? ধরেন শ্বাসনালীতে যদি যায়, সেক্ষেত্রে তার কাশি হতে পারে। যদি বড় ফরেন বডি হয়, সেক্ষেত্রে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে, সায়ানোসিস হতে পারে, এবং সে ইভেন আনকনশাস হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। আর যে খাদ্যনালীতে হয়, বুকে যদি আটকায়, সে বুকে বুঝতে পারবে যে কোনো কিছু আটকে আছে, অথবা খাবার খেলে সাথে সাথে বমি হতে পারে। খুব ছোটো বাচ্চা যদি হয়, ধরেন 2-3 মাসের বাচ্চা, মুখে যা পায়, বা 6-7 মাসের বাচ্চা মুখে যা পায় তাই দেয়, সেগুলো দিলে অনেক সময় দেখা যায় কি এক্সরেতে ধরা পড়ে না। যেমন কাগজ কিন্তু এক্সরেতে ধরা পড়বে না। বা যে প্লাস্টিক খায়, মোটা প্লাস্টিক না হয় যে চিকন প্লাস্টিক হয়, সেগুলো কিন্তু এক্সরেতে ধরা পড়বে না। তখন আমরা আইডেন্টিফাই করতে পারি না কোথায় গেল। সেক্ষেত্রে আমরা কিছুটা সিমটম দেখে আইডেন্টিফাই করি। আবার অনেকে আসে যে বাচ্চারা হঠাৎ করে 5-7 দিন ধরে খায় না, তারা মারা হিস্ট্রিও দিতে পারে না যে আসলে খেয়েছে কিনা, কি বলতে পারে না। এক্সরে করে দেখে যে এক্সরে তো নর্মাল। তখন বিভিন্ন জায়গায় ঘুরে তার দেখা গেল কাশি বা বমি ভালো হচ্ছে না, তখন আমরা ধারণা করি এটা হতে পারে। এরকম একটা হিস্ট্রি আছে, আমাদের কাছে আসলো 1 মাস 20 দিন পরে একটা 5 মাসের বাচ্চা,
যে হঠাৎ করে বমি, কিছুই খাচ্ছে না, এক্সরে তো কিছু ধরা পড়তেছে না। পরে কেউ একটা হয়তো আমাদের ঠিকানা পেয়ে আমাকে ঢাকা মেডিকেল কলেজ আমার কাছে পাঠায়। তো আমরা বুঝতে পারি এই বাচ্চা হয়তো খাদ্যনালীতে কোনো কিছু আটকে আছে। পরে আমরা এন্ডোস্কোপি করে দেখলাম একটা কাগজের টুকরা ইসোফেগাসে মানে বুকের খাদ্যনালীতে আটকে আছে, কিছুটা ইনফ্লাম হয়ে গেছে, যার কারণে ওরকম বমি হচ্ছে। পরে আমরা বের করে দিলাম, আলহামদুলিল্লাহ 1 ঘন্টা পর আবার বাসায় চলে গেল। এরপর খাওয়া দাওয়া করছে, আর কোনো অসুবিধা হয়নি। না তাহলে কিন্তু এটা একটা আপনি যেটা বলছেন যে অনেক সময় এক্সেস ধরা পড়ে না, এক্সরে ধরা তাহলে তাহলে হয় কি Plastic। যখন একজন ডক্টর কাছে যায় তো তখন তো আপনাকে নিশ্চিত হতে পারে কি ফুসফুসে চলে গেল নাকি খাদ্যে চলে, সেক্ষেত্রে তাহলে আমরা কোন ইনভেস্টিগেশনের সাহায্য নিতে পারি? সেক্ষেত্রে তো কোনো হিস্ট্রি না থাকে, ধরেন ফরেন বডি হিস্ট্রি দিল না, এটা সিমটম যদি শ্বাসনালীর ভিতরে মানে কাশি হলো বা শ্বাসকষ্ট হলো, সেক্ষেত্রে আমাকে ব্রঙ্কোস্কোপি করতে হবে। যে ব্রঙ্কোস্কোপি করে দেখতে হবে যে ট্র্যাকিয়ায় বা ব্রঙ্কিওলে কোনো জায়গায় আটকে আছে কিনা। আর যদি এরকম হয় যে বমি হচ্ছে, বারবার বমি হচ্ছে বা খেতে চাচ্ছে না বাচ্চা, তখন বুঝতে হবে যে খাদ্যনালী হয়তো ইসোফেগাসে কোনো জায়গায় আটকেছে, তখন আমরা এন্ডোস্কোপি করব। এভাবে আসলে জিআইটি সিমটম এন্ডোস্কোপি মানে এটা আসলে এন্ডোস্কোপিক মাধ্যমে আমরা বের করতে পারি, নিশ্চিত হতে পারবো, আর ওদিকে ব্রঙ্কোস্কোপির মাধ্যমে আমরা ফুসফুসে কোথায় আছে আমরা। শ্বাসনালীতে গেলে আমরা সেটা বলতে পারবো। আচ্ছা, তো সেটা যেমনটা আছে, যেমন অনেক সময় হয় কি মা বাবাদের একটা ধারণা থাকে, ধরুন রাতে ঘটনা হয়েছে, হয়তো মা বাবা যে এত রাতে কোথায় যাব, সকালবেলা আমরা হসপিটালে যাব। তো এই যে সময়টা ক্ষেপণ হলো, তাতে কোনো জটিলতা হতে পারে কিনা? হ্যাঁ, জটিলতা হতে পারে। যেটা ফরেন বডিটা আসলে কোন ধরনের ফরেন বডি, সেটার উপর নির্ভর করে জটিলতা হবে কি হবে না। ধরেন আমি বললাম যে ব্যাটারির কথা, ব্যাটারি যদি খায় এবং যদি বুকের খাদ্যনালীতে আটকায়, অবশ্যই 4 থেকে 6 ঘন্টার ভিতরে বের করতে হবে। 6 ঘন্টা পার হয়ে যাবে তো বার্ন হয়ে যাবে। বার্ন হয়ে গেলে এটা আলটিমেটলি একটা সময় সেখান থেকে ফিস্টুলা হয়ে যেতে পারে, শ্বাসনালীর সাথে খাদ্যনালীর একটা সংযোগ হয়ে যেতে পারে, বা আলসার হয়ে স্টিকচার মানে একদম বন্ধ হয়ে যেতে পারে, যার কারণে খাদ্য আর ভিতরে ঢুকবে না, সব বমি হয়ে যাবে, এরকম হয়ে যেতে পারে। আবার ধরেন যদি পিন হয়, মনে করেন শার্প পিন কোনো জায়গায় আটকে থাকলো, সেটাও দ্রুত বের করতে হবে। কারণ শার্প পিনটা যদি দেখা গেলো আমরা স্টোমাক থেকে বের করতে পারি বা ইসোফেগাস থেকে বের করতে পারি, যদি আইলিয়াম বা জেজুনামে গিয়ে আটকায়, তখন তো আমরা চাইলেও বের করতে পারবো না, যেগুলো শার্প। আর তো ধরেন কয়েন থাকলে সেটা একটু ওয়েট করলে অসুবিধা নেই, কয়েন বা একটা ম্যাগনেট একটা যদি হয়, একটা ম্যাগনেট যদি হয়, সেক্ষেত্রে আমরা ওয়েট করতে পারি। কিন্তু 2-3টা ওয়েট যদি ম্যাগনেট অনেক সময় খেয়ে ফেলে, তখন কিন্তু আমরা ওয়েট করতে পারবো না। কারণ 2-3টা ম্যাগনেট যদি নিচের দিকে নামে, খাদ্যনালীর দুই পাশে যদি 2টা ম্যাগনেট থাকে আর মাঝখানে যদি খাদ্যনালীটা থাকে, তখন প্রেশার দিয়ে স্কিমিং হয়ে ওইখান থেকে পারফোরেশন হয়ে যেতে পারে। এই জন্য অবস্থা বোঝে আর কি। আচ্ছা, আর কোনো ক্ষেত্রে আমরা দেখি যে শিশুরা হারপিক, ডেটল, স্যাভলন মানে সামনে যেটা পাচ্ছে সে তো আর জানে না, সে কিন্তু খেয়ে ফেলছে, তো সেক্ষেত্রে কি করণীয়? এইটা হলো গিয়া আমরা দেখি যে করসিভ কিনা, ধরেন অ্যাসিড পানি খায় বা অ্যালকালি খায়, অথবা ওই যে ভিক্সল যেটা মনে করেন যে টাইলস ক্লিনার যেগুলো, এগুলা খেয়ে আসে। এগুলা খেলে হয় কি যে একদম পুরো বার্ন হয়ে যায় এবং ইসোফেগাস বা স্টোমাক এগুলো পুরো বার্ন হয়ে যায়। তো এগুলার নিয়ম হলো গিয়া 48 আওয়ার্সের ভিতরে প্রথমে একটা এন্ডোস্কোপি করা, 48 আওয়ার্সের ভিতরে। তো অনেকে দেরি করে ফেললে আমরা সাথে সাথে এন্ডোস্কোপি করতে পারি না, কারণ 48 আওয়ার্স পার হয়ে গেলে তখন যদি আমরা এন্ডোস্কোপি করি তখন পারফোরেশন হয়ে যেতে পারে। এই জন্য আমাদের নিয়ম হলো গিয়া এগুলো খেলেই দ্রুত হসপিটালে নিয়ে আসতে হবে এবং খালি পেটে রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব যদি আসে সাথে সাথে এন্ডোস্কোপিটা করে ফেলতে হবে। এন্ডোস্কোপি করাতে 2টা লাভ আছে, সেটা হলো গিয়া এন্ডোস্কোপি করলে আপনি দেখতে পারবেন যে আসলে তার বার্ন হয়েছে কিনা, নাও তো হতে পারে, দেখ অল্প খেয়েছে সাথে সাথে বমি করে ফেলে দিচ্ছে, তো বার্ন হচ্ছে কিনা। আরেকটা হলো গিয়া কী পরিমাণ বার্ন হইলো এটা আপনারা ধারণা করতে পারবেন। তো হালকা বার্ন হলো ওটা আমরা 1-2 দিন পরে খাবার দিলাম বা আমরা কিছু ওষুধ দিলাম, এতে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। কিন্তু যদি মেসিভ বার্ন হয়, ধরেন ইসোফেগাসটা চারিদিকে বার্ন হয়ে গেল ওয়ালটা, অথবা স্টোমাকের অ্যান্ট্রাম যেখান থেকে খাবারটা বের হয় ওখানে পুরো বার্ন হয়ে গেল, তখন আমরা ধারণা করতে পারি এখানে খাবার দিলে ইনফেকশন হবে। তখন আমরা এনপিও করে ফেলি, মানে খালি পেটে রাখি আমরা 14 দিন খালি পেটে রেখে অ্যান্টিবায়োটিক দিয়ে তারপর কিছুটা ঘাস শুকালে এরপর আবার সেকেন্ড টাইম আমরা এন্ডোস্কোপি করে দেখি যে তার অবস্থা কী। যদি দেখি যে না মোটামুটি ভালো আছে, তখন আমরা খাবার অ্যালাউ করি। আর যদি দেখা যায় যে কোনো জায়গায় স্টিকচার ডেভেলপ করছে বা একদম পুরো বন্ধ হয়ে গেছে, তখন সেই অনুযায়ী ম্যানেজমেন্ট করা লাগে। স্টিকচার হয়ে গেলে অনেক সময় ডাইলেট করা যায় এন্ডোস্কোপিতে, আর যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আবার অপারেশন করা লাগে। মানে অপারেশন করে তখন আবার অপারেশন করে হ্যাঁ রাস্তা তৈরি করতে হয়। আর সেটা একটা দিক। আরেকটা জিনিস আমাদের জানা থাকে, সবসময় আমরা জানি যে ডক্টর কামাল একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা ফোন করে নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে। আমি মাইশা বসুন্ধরা থেকে বলছি, 16 বছর আমার। আমার কোশ্চেন হচ্ছে, যদি কোনো শিশু বোরের বিচি খেয়ে ফেলে তো করণীয় কি? মাইশা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই ডক্টর উত্তর দেবে। উনি বলেছে বড় বিচি খেয়ে ফেলেছে, এখন আমাদের করণীয় কি? মানে এই কথা প্রসঙ্গে আমি একটু বলি যে অনেকের ধারণা আছে, হয়তো ওনারও ধারণা আছে যে বড় বিচি খেয়েছে এমনি টয়লেটের সাথে হয়তো চলে যাবে, তো সেক্ষেত্রে কি করণীয় আছে আসলে? আসলে বোরের বিষয়টা বয়সের উপর নির্ভর করে।
যখন একটু বড় বাচ্চা যে 8-10 বছর, এই ছোট বড় বেশি কিন্তু বের হয়ে যাবে, পায়খানার সাথে বের হয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু 5-6 মাস হয়, তার কিন্তু ইসোফেগাসে লোয়ার এন্ডে আটকে যাবে। তখন যা খাবার খাবে তাতেই তার বমি হবে, অ্যাসপিরেশন হয়ে লাংসে চলে যেতে পারে। বয়স ভেদে এটার উপর নির্ভর করে এটা বের করতে হবে কিনা। কিন্তু বয়স ভেদে আবার সাইজ আছে, বড়ের বিচিটা কত বড় সাইজ। অনেক সময় একটু বড় সাইজ হলে সেটা কিন্তু বড় বাচ্চাদেরও বের হবে না, তখন ইসোফেগাস বা স্টোমাকে আটকে যেতে পারে। তখন অনেক সময় এক্সরেতে, যেহেতু বড়ের বিচি একটু বড়, এটা এক্সরেতে অনেক সময় দেখা যায়। তো দেখা গেলে সে সময় আটকে গেলে এন্ডোস্কোপির মাধ্যমে বের করতে হবে। অথবা যদি দেখা যায় যে বাচ্চা, ছোট বাচ্চা যে 5-6 মাসের, তখন তার আসলে আটকানোর সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে তো অনেক সময় তারা হিস্ট্রি বলতেও পারে না, ভমিটিং নিয়ে আসে, তখন এন্ডোস্কোপি করলে এটা বের করা যায়। আচ্ছা, সহজে বের করা যায়। কোনো কারণে যদি বড়বিচিটা শ্বাসের রাস্তায় চলে যায়, হ্যাঁ, সেটা ভয়ঙ্কর। শ্বাসের রাস্তায় গেলে সেটা হলো হঠাৎ করে তার একদম শ্বাসকষ্ট হতে পারে, বা একদম সায়ানোসিস হয়ে যেতে পারে, ব্লু হয়ে যেতে পারে। এটা খুব দ্রুত বের করতে হবে। যদি মনে করেন শ্বাসটা নিতে গেলে 2টা পথ আছে, নিচের দিকে নামলে এটা আবার 2টা লাইন আছে, বাম শ্বাস, বাম লাংস এবং ডানের যে আমাদের লাংস, সে যে কোনো একটা গেলে হয়তো আরেকটা লাং দিয়ে সে ক্লিয়ার অক্সিজেন নিতে পারবে। কিন্তু যদি পুরো টোটালটা ট্র্যাকিয়ায় যদি আটকে যায়, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এটা দ্রুত বের করতে হবে। তার মানে এটা দ্রুত এটা দ্রুত চিকিৎসকের কাছে emergency। পরামর্শ নিয়ে। হ্যাঁ, দ্রুত আর বের করতে কোনো সময় যদি বড়বিচি ছোট হয় বা যদি একটু বয়স বেশি হয়, সেক্ষেত্রে এটা কি স্বাভাবিক ন্যাচারাল পদ্ধতিতে বের হওয়ার সম্ভাবনা আছে। বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা হজম হওয়ার কোনো না, পায়খানার রাস্তা দিয়ে বের হতে পারে। রাস্তা বের হয়ে যাবে। আচ্ছা, আরেকটি কথা বলেছেন যে আপনি 5 মাস বয়সেও এন্ডোস্কোপি করে আপনি ফরেন বের করছেন। আপনি তো আসলে ঢাকা মেডিকেল কলেজ এবং বিআরবি হসপিটাল দীর্ঘদিন থেকেই তো আপনারা এই এন্ডোস্কোপির মাধ্যমে ফরেন ভিডিও বার করছেন। আপনার এক্সপিরিয়েন্স কি বলে, আপনার সবচেয়ে কম বয়স কততে আপনি বের করতে আমি পেরেছেন? 1 মাস বয়সে বের করছি। 1 মাস এক মাস বয়সে। ওরা বাচ্চার ওজন ছিল 2.5 কেজি। সে ভোলার একটা রুগী, সেটা ওই তার পাশে ছোট ভাই বোন ছিল, একটা স্ক্রু তার মুখের ভিতরে দিচ্ছে, গিলে ফেলছে। তো এক্সরে করে দেখছে ওরা পেটের ভিতরে, ওরা সাথে সাথে স্পিডবোট নিয়ে একদম ঢাকা চলে আসে। তো আসার পরে আমাদের বিয়ের ভিতরে রাতে আসে। তো আমরা সে সময় আমরা এন্ডোস্কোপি করে আমরা এটা বের করে দিই। 1 মাস বয়স, 2.5 কেজিতে। আচ্ছা, কিন্তু এই 1 মাস বয়সে আপনার যে এন্ডোস্কোপি করা, এটা তো আসলে ডিফিকাল্ট। তো এটা তো আমার মনে হয় যে আপনার যে প্রসিডিউরটা কি, এটা কি মানে প্রসিডিউর আমাদের যে এন্ডোস্কোপি স্যুট আছে, আমাদের একটা এন্ডোস্কোপি স্যুটে আমাদের অ্যানেস্থেসিয়া আছে, আমাদের টেকনোলজিস্ট আছে, আর আমাদের একটা ডে কেয়ার সেন্টার আছে, সেখানে আইসিইউ পুরো সেট আপ আছে। আমরা ফরেন বডি বের করি, প্রথমে আমাদের সেডেশন দিই। বাচ্চাকে 4 থেকে 6 ঘন্টা না খেয়ে থাকা লাগে, খালি পেটে থাকা লাগে। তারপরে আমাদের অ্যানেস্থেসিয়া ডক্টর আছে, তারা এটাকে চেক আপ করে যে পেশেন্ট ফিট কিনা। অনেক সময় ঠান্ডা কাশি থাকলে এক্সরে করে নিই যে লাংস ঠিক আছে কিনা। তো এটা দেখার পরে আমাদের হলো গিয়া আমাদের ডিপ সেডেশন দেয়, সেডেশনের পরে আমরা এন্ডোস্কোপি করি। যদি খুব ক্রিটিক্যাল পেশেন্ট হয়, সেক্ষেত্রে আমরা আইসিইউর বেডও আমরা খালি রাখি একটা, যদি কোনো সময় আইসিইউতে নেওয়া লাগে। এটা আরেকটা হলো আমাদের স্যাচুরেশন লাগানো থাকে যখন ছোটো বাচ্চা হয়, বা সব বাচ্চারই আমাদের সেডেশন দেওয়ার পর অক্সিজেন লাগানো থাকে, আমরা দেখতে পারি যে অক্সিজেন কমতেছে কিনা। যখন খুব ছোটো বাচ্চা হয়, এন্ডোস্কোপি ঢুকলে স্যাচুরেশন ফল করতে থাকে, তখন আমাদের অনেক সময় বের হয়ে আসতে হয় এবং দ্রুত কাজ করতে হয় ছোটো বাচ্চা হলে। বড় বাচ্চা হলেও আমরা সময় নিতে পারি, সেক্ষেত্রে আমাদের স্যাচুরেশনের সমস্যা হয় না। কিন্তু খুব ছোটো বাচ্চা, 1-2 মাসের বাচ্চা হলে, যেহেতু একটা স্কোপ ঢুকাবো, তখন তো সে এয়ার স্পেস কমে যায়, অক্সিজেন নেওয়ার জায়গা কমে যায়, তখন আমাদের দ্রুত বের করতে হয়। এটা আমাদের খেয়াল রাখতে হয়। তো সেক্ষেত্রে যে আপনি এই যে ছোট 1 মাসের বাচ্চা যে আপনি এন্ডোস্কোপি ঢুকালেন, তো আমরা তো যে এন্ডোস্কোপি যে বড়দের যে সাইজটা আর বাচ্চাদের ক্ষেত্রে, এটা তো সাইজে তো ডিফারেন্ট আছে, different এবং আছে। তার যে ডায়ামিটার সেটা তো ডিফারেন্ট। তো বাচ্চাদের কি ইনস্ট্রুমেন্ট কি অন্য আলাদা থাকে আলাদা। কিনা? আমাদের বাচ্চাদের ছোট এন্ডোস্কোপ আছে, যেটা অনেক 5.1 সাইজ আছে, বড়দের ক্ষেত্রে 9.1 সাইজ। সাইজ অনুযায়ী বাচ্চাদের সে অনুযায়ী আমরা করে থাকি। ডক্টর কামাল, আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে আসলে এটা একটি জরুরি কন্ডিশন, মানে ইমার্জেন্সি সিচুয়েশন। এই সময় আসলে গার্জিয়ানরা দিশেহারা হয়ে যায়, কোথায় যাবে, কি করবে, কি করা উচিত। তো আসলে এই চিকিৎসা সেবাটা যেটা আপনারা দিয়ে যাচ্ছেন, এটা আসলে এরকম ইমার্জেন্সি ক্ষেত্রে তারা কি করতে পারে? ধরেন সে রাত 3টা বাজে, এখন এই পেশেন্ট সে কোথায় যাবে বা কোথায় এই চিকিৎসাটা পাবে? ঢাকায় যেমন কত সরকারি কিছু জায়গায় এটা হয়, যেমন ধরেন আমাদের ঢাকা মেডিকেলে আমাদের শিশু বিভাগে আমরা শিশু গ্যাস্ট্রোন্টারোলজি ডিপার্টমেন্ট আছে, এখানে আমাদের পুরো সেট আপ আছে, এখানে আমরা করে থাকি। গ্যাস্ট্রোলিভার, যেটা মহাখালীতে যে গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট মানে আছে, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, সেখানে হয়। তারপর শিশু হাসপাতালে হয়, তারপরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি শিশু গ্যাস্ট্রোন্টারোলজি ডিপার্টমেন্টে হয়, বিআরবিতে হয়, এবং ঢাকার বাইরেও হয়তো 2-1টা সেন্টারে হতে পারে এরকম। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো যে আপনি বলছেন যে যদি ফুসফুসে চলে যায়, কারণ ফরেন মেডিকেল কিন্তু ফুসফুসেও যেতে পারে, তো ফুসফুসে গেলে কিন্তু সেখানে ব্রঙ্কোস্কোপের একটা প্রয়োজন হয়, ব্রঙ্কোস্কোপিক একটা ডিভাইস থাকে। তো আমরা দেখেছি যে শিশুদের ক্ষেত্রে ব্রঙ্কোস্কোপিটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এটা এই ব্যবস্থাটা কোথায় কোথায় আছে? এটা আমাদের ঢাকা মেডিকেলে আছে, শিশু হাসপাতালে আছে,
স্কয়ার হাসপাতালে আছে, বিআরবিতে আছে, অনেক জায়গায় আছে। মানে তাহলে এই শিশুদের ক্ষেত্রেও ব্রঙ্কোস্কোপি, কারণ এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে, এটা তো আসলে অ্যাডাল্টদের জন্য এক ধরনের, হ্যাঁ, বাচ্চাদের এটা জন্য আলাদা। বাচ্চাদের জন্য আলাদা চিকন হবে। স্কোপ লাগে। তো এটা আসলে আমি দেখেছি, যেহেতু আমি বক্ষব্যাধি হসপিটালে কাজ করি, সেখানে শিশুদের বক্ষব্যাধিতে জন্য আপনাদের ডিভাইস বক্ষব্যাধিতেও আছে আছে। আছে, কিন্তু রুগীরা অনেক ঘুরে তারপরে আসে, মানে হ্যাঁ, কোথাও অনেকে বুঝতে পাচ্ছে পারে না, না। অ্যাভেলেবিলিটি একটু হ্যাঁ, কম থাকে। অনেক সময় সময় নষ্ট করে ফেলে, বাচ্চা অনেক সময় খারাপ কন্ডিশন নিয়ে আসে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের, আমরা আগে দেখতাম, আপনাদের এই এন্ডোস্কোপি বের করার আগে অনেকে দেখতাম যে স্টমাক ওয়াশ বলে একটা শব্দ ব্যবহার করা, এটা বড়দের ক্ষেত্রে হয়, শিশুদের ক্ষেত্রেও হয়। যেমন ধরেন মা বাবার ওষুধ তার টেবিলে রাখা ছিল, বাচ্চা বুঝে নেই, খুলে খেয়ে ফেলেছে, অথবা লিকুইডের ওষুধের বোতল ছিল, খেয়ে ফেলেছে। তো সেই ক্ষেত্রগুলোতে আসলে কি করা উচিত, বা স্টমাক ওয়াশের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা? সেটা কেজি অনুযায়ী নির্ভর করে। যেমন আমরা বাচ্চাদের হলো সব হিসাবে হলো পার কেজি হিসাবে। যেমন ধরেন প্যারাসিটামল আমরা 60 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসেবে দিতে পারি। যদি 100 মিলিগ্রাম পার কেজির উপরে চলে যায় একটা ডোজে, সেক্ষেত্রে আমরা এটা টক্সিক ঢুকে, এর নিচে হলে কিন্তু এরকম অসুবিধা হয় না। এবং এক এক ধরনের ওষুধ এরকম ডোজ আছে পার কেজি হিসেবে। কেজি হিসেব করলে তাদের অনেক সময় স্টোমাক ওয়াশ লাগে, বা অনেক সময় আমাদের ফলো আপে থাকতে হয়, বা কেয়ার আপে থাকতে হয়, বা হসপিটাল অ্যাডমিট নিতে হয় যদি ডোজ বেশি হয়। এবং অনেক বেশি হলে সেক্ষেত্রে লিভার কিডনিও আমাদের এভালুয়েট করা লাগে, যেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। ডোজ অনুযায়ী নির্ভর করে এটা। না, সেটা হলো যে ডোজ অনুযায়ী করলেন। আবার আরেকটা হচ্ছে যেমন ঘুমের ওষুধে খেয়ে ফেলেছে। ঘুমের ওষুধ আসলে এটা এখানে বলাও ঠিক না, এটা ডোজটা অনেক বেশি হাই, অনেক বেশি হাই ডোজে টক্সিক এফেক্ট হয়, লো ডোজে ওরকম টক্সিক এফেক্ট হয় না, কিছু ঘুমিয়ে আবার ঠিক হয়ে যায়। তবে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে রাখা উচিত, কারণ যেমন বলছেন যদি হাই ডোজ হয় বা ওভার ডোজ হয়, সেক্ষেত্রে লিভার কিডনি জটিলতা। প্যারাসিটামল খুব লিভারে অনেক এনজাইম বেড়ে যায়, এসজিপিটি বেড়ে যায়, অনেক সময় লিভার ফেইলিওরও হয়ে যায় প্যারাসিটামল। এই জন্য প্যারাসিটামল খুব খারাপ ওষুধ, খুব খারাপ ওষুধ। এবং আমাদের অনুরোধ থাকবে যারা বাবা মা যারা এই প্রেশারের ওষুধ বা এই যে প্যারাসিটামল খায়, বাচ্চাদের থেকে দূরে রাখা। অনেক সময় বাচ্চারা অনেকগুলো খেয়ে ফেলে অনেক সময়। এটা কিন্তু আজকাল আপনার ওষুধের যে প্যাকিং থাকে, কিন্তু শিশুদের নাগালের বাইরে রাখা হয়। এটা লেখা থাকে লেখা থাকে, কিন্তু আমরা সচেতন না আসলে। আমাদের আরো সচেতন হতে হবে। ডক্টর কামাল, আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে আমরা যদি কোনো শিশু এরকম ফর্মুলিক খেলো, কিন্তু তার মা বাবার অসচেতনতা বলুন বা অজ্ঞতা বলুন, তারা ডাক্তার চিকিৎসা নিল না, কি জটিলতা হতে পারে? এটা আসলে ফরেন বডির উপর নির্ভর করে কোন ধরনের ফরেন বডি খেলো। ধরেন কয়েন খেলে অনেক সময় পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়, টেরো পেলে মানে কয়েন খেলে এরকম হয়। বা ধরেন ছোটো কোনো প্লাস্টিকের কোনো একটা বল বা ছোটো একটা ম্যাগনেট খেলো, সেটা অনেক সময় পায়খানার সাথে বের হয়ে যায়। কিন্তু ধরেন যদি একটা ব্যাটারি খেলো, তার বুকের খাদ্যনালীতে আটকে থাকলো, সেটা যদি আমাদের কাছে আসলো, যেমন গত মাসে আমার কাছে আসছে 20 দিন পর। 20 দিন পর আসাতে আমরা যখন বের করলাম, তখন দেখলাম যে একদম খাদ্যনালী পুড়ে গেছে, পুরো একদম চারিদিকে ইসোফেগাসটা পুড়ে গেছে। তো ইসোফেগাস পুড়ে যাওয়াতে আমাদের প্রায় 14 দিন আমাদের খালি পেটে রাখা লাগছে, স্যালাইন, অ্যান্টিবায়োটিক এগুলো দেওয়ার পর 15 দিন পরে আমরা আবার এন্ডোস্কোপি করি। 15 দিন ভর্তি রেখে এন্ডোস্কোপি করার পর দেখলাম যে হিল হয়েছে, কিছুটা স্ট্রিকচার ডেভেলপ করছে, পরে এটা আমরা ডাইলেট করে দিচ্ছি। তো এই স্ট্রিকচার তো আসলে করসিভ কেমিক্যালসগুলোতে বেশি, যেমন ব্যাটারিতে হতে পারে, বা ধরেন অ্যাসিড খেলে হতে পারে, এগুলো করসিভগুলো হতে পারে। অথবা যদি পিন খেলো, ধরেন আমাদের কাছে একটা পেশেন্ট আসছিল, সেটা হলো গিয়া একটা পিন খেয়ে ফেলছিল, সেটা আসে 8 বছর পর আমাদের কাছে আসে। আমরা এক্সরে করে দেখলাম যে এটা মানে পাকস্থলী থেকে বের হয়ে এটা হলো গিয়ে লিভারের খুব কাছাকাছি চলে গেছে, এবং যে কোনো সময় লিভার পাস হতে পারে, লিভার ইনজুরি হতে পারে। তো এই পেশেন্টটা তো আমাদের আসলে আর এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করে বের করার কোনো সুযোগ নাই। আমরা সার্জারির সাথে আলাপ করলাম, বলো সার্জারিতেও ডিফিকাল্ট, কারণ ওইটার পাশে ফাইব্রোসিস হয়ে বিভিন্ন অর্গান হয়ে এটা মনে করেন ইনজুরি হলে যদি ওপেন করে, তাহলে অনেক বেশি ব্লিডিং হতে পারে এবং লাইফ রিস্ক হতে পারে। তারা বলছে ওইভাবে রেখে দিতে হবে, ওর আর কিছু করার নাই। পরে যদি জটিলতা হয়, ইমার্জেন্সি হয়, তখন হয়তো বের করা লাগতে পারে, মাঝে মাঝে ফলো আপ করা লাগতে পারে। মানে তাকে ফরেন বডি নিয়ে সারা জীবন হয়তো পার করা লাগবে। কিন্তু এই ফর্মুলাটা বের করা যাবে না, বের করতে গেলে বলে লাইফ রিস্ক আছে, ব্লিডিং হতে পারে অনেক বেশি। এই তাহলে জন্য প্রয়োজন ছাড়া বের করবে না। এই জন্য এই যে অনেকে যদি এইভাবে রেখে দেয়, মানে তারা ফলো আপও করে না আসলে বের হলো কিনা বা কোন অবস্থায় আছে, তাদের এরকম জটিলতা হতে পারে। তার মানে আপনি বলছেন যে আসলে অ্যাসেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যে একটা পেশেন্ট যখন আপনার আসবে ফরেন বডি হিস্ট্রি, কিন্তু এখানে মুশকিলটা হলো যে মা বাবা জানে না সে ফরেন বডি খেয়েছে কিনা। মানে আমরা যে ক্ষেত্রে বিপদে পড়ি, যে ওর মা হিস্ট্রি নাই, মা বাবা বলছে যে না কিছু খায় নাই, কিন্তু আপনারা শিশু তো বলতেই পারছেন না, কিন্তু এখন আপনাদের খুঁজে বের করতে হবে যে আসলে কিছু হয়েছে কিনা। সেক্ষেত্রে যদি হঠাৎ করে কোনো বাচ্চা বমি নিয়ে আসে, যে হঠাৎ করে তার 1-2 দিন ধরে বমি হচ্ছে,
তখন আমরা তো মনে করি যে হয়তো অনেক সময় জন্ডিস বা পাতলা পায়খানা হলে এরকম আগে বমি দিয়ে শুরু হতে পারে। যদি এরকম কিছু না থাকে তাহলে আমাদের একটা অবশ্যই একটা বুকের একটা এক্সরে করা উচিত বা পেটের এক্সরে করা উচিত যে আসলে কোনো ফরেন বডি আছে কিনা। না, তো এই এক্সরে ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে আসলে অনেক ফরেন বডি আছে রেডিওলুসেন্ট, আবার অনেকটা আছে একসাথে বোঝা যায়, আবার কোনটা আছে একসাথে বোঝা যায় না। সেগুলো কিন্তু আমাদের একটা সমস্যার সম্মুখীন হয়। আসলে রেডিওলুসেন্ট কোনটা একসাথে বোঝা যাবে আসলে? যেমন ধরেন যেমন কয়েন, কয়েন। ব্যাটারি যেগুলো স্টিলের সেগুলোতে যদি বোঝা যাবে, ম্যাগনেটগুলো বোঝা যাবে, বা একটু যদি হার্ড হয়, প্লাস্টিকও যদি অনেক বেশি শক্ত মোটা হয়, হয়। শক্ত হয়, সেক্ষেত্রে বোঝা যাবে। কিন্তু যদি একটু পাতলা হয়, মানে কাগজের মতন হয়, বা একটু হালকা মোটা হয়, বা কাগজ খেলো, সেগুলো তো আসলে বোঝা যাবে না। সেক্ষেত্রে সিমটম দেখে এন্ডোস্কোপির মাধ্যমে। আমরা তো এমনি ভমিটিং, যদি অনেক পেশেন্ট বারবার ভমিটিং আসে, তো আমরা তো এন্ডোস্কোপি এমনিই করি, সেক্ষেত্রে করে দেখতে পারে খাদ্যনালীতে আসলে কোনো সমস্যা আছে কিনা। ডক্টর কামাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর পরামর্শ। নিশ্চয়ই এই যে সমসাময়িক টপিকস ফরেন বডি, এটা কিন্তু এখন একটা বার্নিং ইস্যু, অনেকেই বাচ্চারা খেয়ে ফেলে। আমরা আপনার কাছে এই করণীয় সম্পর্কে জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেলের সকল দর্শককে। প্রিয় দর্শক, আপনার শিশুর প্রতি আপনি যত্ন নিন, সচেতন হন। যদি কোনো সময় কোনো ফরেন বডি বা বাইরের কোনো অপ্রয়োজনীয় জিনিস খেয়ে ফেলে, দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং জেনে নিন যে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।